যে আজকে আমরা ক্লাস 9 পরিমাপের 5 নম্বর লেকচার পড়ব। তো 5 নম্বর লেকচারে যে টপিকস গুলো রয়েছে সেগুলো পরপর আমরা দেখে নিচ্ছি। টোটাল 5টা টপিকস আছে। তো প্রথম টপিক হচ্ছে কি, গ্রাফ পেপারের সাহায্যে অসম আকৃতির একটা কাগজের টুকরের ক্ষেত্রফল নির্ণয় করব। গ্রাফ পেপার, তো গ্রাফ পেপার তোমরা অবশ্যই ক্লাস 9 উঠে দেখে নিয়েছো, এইভাবে হয়ে থাকে। পরপর কোশ্চেন আমি করব, পরপর কোশ্চেন রেডি হতে থাকবে। দেখো, তো ফার্স্ট কোশ্চেন, তো কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার। তো গ্রাফ পেপার কেমন হয়ে থাকে, এরকম গ্রাফ পেপার হয়ে থাকে। এই 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 এবার থেকে এটা হচ্ছে অনুভূমিক অক্ষ সব টানা থাকে, আর এরকম করে উল্লম্ব অক্ষ টানা থাকে। এই 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 এইভাবে গ্রাফ পেপারে ছোট ছোট বক্স করা থাকে। এরকম ছোট ছোট বক্স করা থাকে, আমরা লক্ষ্য করেছি। এরকম ছোট ছোট বক্সে প্রত্যেকটা এই দূরত্ব হচ্ছে কি, এরকম এক একটা বর্গক্ষেত্র থাকে। তো এরকম ছোট ছোট বর্গক্ষেত্র দেখি, তাহলে প্রত্যেকটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, প্রতি বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত থাকে না, আমরা ধরে নিই 1 মিলিমিটার। এইটা হচ্ছে কি 1 মিলিমিটার, এটা 1 মিলিমিটার, এটা 1 মিলিমিটার, এটা 1 মিলিমিটার। তো প্রত্যেকটা বর্গক্ষেত্র সমান বাহুর দৈর্ঘ্য হয়ে থাকে, তাহলে প্রতিটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কত পাবো? যদি দৈর্ঘ্য যদি এটা হয়ে থাকে, তাহলে ক্ষেত্রফল কত হবে না, ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। তার মানে কত, 1 মিলিমিটারের স্কোয়ার, তাই না? 1 মিলিমিটার তার স্কোয়ার। আরে 1 মিলিমিটার ইন্টু 1 মিলিমিটার যদি আমরা করি, তাহলে আমরা কত পাবো? 1 মিলিমিটার, এটা মিলিমিটার, 1 মিলিমিটার স্কোয়ার, তাই না? তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য বাহুর ক্ষেত্রফল কত? 1 মিলিমিটার স্কোয়ার। তো এরকম একটা গ্রাফ পেপারের উপর আমি কি করলাম, একটা ছেঁড়া কাগজ, ছেঁড়া অসম আকৃতির, যে সেটা আয়তক্ষেত্রাকার নয়, বর্গক্ষেত্রাকার নয়, বৃত্তাকারও নয়, একটা অসম, আমি একটা অসম আকৃতির একটা কাগজের টুকরো আমি ধরলাম। অসম আকৃতির কাগজের টুকরো ধরো এইরকম দেখতে, এইরকম দেখতে অসম আকৃতির একটা কাগজের টুকরো। তাহলে এইরকম একটা অসম আকৃতির কাগজের টুকরোর ক্ষেত্রফল আমি কিভাবে নির্ণয় করব? এইটা হচ্ছে আমাদের কাগজ। এই যে কাগজের টুকরোটা একটু বর্ডারটা একটু ভালো করে মোটা করে দিই। এবারে বুঝতে পারছো, কাগজের টুকরো এটা, এরকম একটা কাগজের টুকরো নিয়েছি। তাহলে এই কাগজের টুকরোর ক্ষেত্রফল আমি কি করে বার করব? দেখো, ক্ষেত্রফল বার করার জন্য প্রসেস হচ্ছে কি, আগে এই কাগজের টুকরোটা যে কটা পূর্ণ বর্গাকার ক্ষেত্রফলকে কভার করেছে, সেই পূর্ণ বর্গাকার ক্ষেত্রফলগুলোর সংখ্যা নিয়ে নেব। তাহলে ফার্স্টে নিয়ে নেব পূর্ণ বর্গ ক্ষেত্রফলের সংখ্যা, যে কটা পূর্ণ বর্গাকার ক্ষেত্রফল কভার করেছে। দেখো ফার্স্টে এইটা একটা করেছে 1 2, এটা করেনি, যেটা যেটা করেছে সেটা সেটা নিচ্ছি। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তাহলে সংখ্যা কটা পেলাম না, 21। তাহলে প্রত্যেকটা পূর্ণ বর্গাকার ক্ষেত্রফল যদি 1 মিলিমিটার স্কোয়ার হয়ে থাকে, এবারে 21টা পূর্ণবর্গ যদি হয়, তাহলে মোট ক্ষেত্রফল আমি কত পেলাম? ক্ষেত্রফল পূর্ণবর্গ থেকে 21 মিলিমিটার স্কোয়ার, 21 মিলিমিটার স্কোয়ার। এরপরে দেখবো কি, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে অর্ধেকের
কম ক্ষেত্রফলের অর্ধেকের কম ক্ষেত্রফল বিশিষ্ট লিখি বিশিষ্ট বর্গক্ষেত্রের সংখ্যা অর্ধেকের কম। তাহলে অর্ধেকের কম দেখো, এটা দেখো অর্ধেকের বেশি আছে, অর্ধেকের বেশি আছে, অর্ধেকের কম, এইটা একটা আছে। তাহলে এটাকে আমি একটু ক্রস চিহ্ন দিলাম, এই হলো। এটাও অর্ধেকের কম আছে, ক্রস চিহ্ন দিলাম। আচ্ছা, এটা অর্ধেকের বেশি আছে, বেশি আছে, বেশি আছে, এটা কম কম আছে। এটা দেখো কম আছে, এটা দেখো বেশি আছে, এটা দেখো বেশি আছে, এটা কম আছে, এটা এটাও দেখো এটা কমের দিক দিয়ে আমরা ধরে নিই, বা যে কোনো একটা দিক দিয়ে আমরা ধরতে পারি। যদি বেশি ধরতে চাও বেশি দিকে রাখো, না কমের দিকে ধরতে চাও কমে রাখো। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা বেশি আছে, এটা একটা, এটা একটা, হয়েছে। তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে সংখ্যা হচ্ছে 12। তাহলে ক্ষেত্রফল কত পাবো? অতএব ক্ষেত্রফল পাচ্ছি কত? ক্ষেত্রফল 12 মিলিমিটার স্কোয়ার। ক্লিয়ার হচ্ছে? নেক্সট, এবারে অর্ধেকের বেশি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের সংখ্যা কটা পাচ্ছি দেখো। এবারে একটু তারা চিহ্ন দিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9, হয়েছে 10 11, কটা পেলাম? 11টি। তাহলে সংখ্যা লিখে দেবো 11টি। তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফল কত পেলাম? না ক্ষেত্রফল পাচ্ছি 11 মিলিমিটার স্কোয়ার। এবার হচ্ছে কি, এই যে অর্ধেকের কম আর অর্ধেকের বেশি ক্ষেত্রফলটা নিয়েছিলাম না, এই দুটোর ক্ষেত্রে আমরা কি করে দেবো? গড় করব। তাহলে এবার কি করব না, গড় ক্ষেত্রফল কত? না গড় ক্ষেত্রফল একটা হচ্ছে 12 মিলিমিটার স্কোয়ার, আরেকটা হচ্ছে কত? 11 মিলিমিটার স্কোয়ার। তাহলে এদেরকে গড় করে দুটোকে যোগ করব, বাই 2 করে দেবো। দিলে কত আসছে? না দিলে আসছে 12 প্লাস 11 সমান হচ্ছে 23 বাই 2 সমান আসছে কত? সমান আসছে ধরো 1.5 এত মিলিমিটার স্কোয়ার। তাহলে সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল কত? অতএব সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল কত হবে? না পূর্ণ বর্গ যে ক্ষেত্রফল কত পেয়েছিলাম? 21 মিলিমিটার স্কোয়ার। আর আর গড় ক্ষেত্রফল বার করে যেটা পেয়েছিলাম যে 11.5 মিলিমিটার স্কোয়ার, এই দুটোকে কি করবো? যোগ করে দেবো। তাহলে 21 মিলিমিটার স্কোয়ার প্লাস 11.5 মিলিমিটার স্কোয়ার, এই দুটোকে কি করলাম? যোগ করে দেবো। তো যোগ করে দিতে ফাইনালি আমরা কত পাচ্ছি? ফাইনালি আমরা পাচ্ছি 32.5 মিলিমিটার স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে অসম আকৃতির একটা ক্ষেত্রফল আমরা কাগজের ক্ষেত্রফল গ্রাফ পেপারের সাহায্যে বার করতে পারবো। তাহলে এইখানটায় আমরা যদি একটু সুন্দর করে সাজিয়ে লিখি যে পূর্ণ বর্গাকার ক্ষেত্রফল, তুমি 21-এর জায়গায় সাপোজ ধরো তুমি ক্যাপিটাল এন দিলে, অর্ধেকের কম সেখানে তুমি ধরো এখানটায়, তাহলে ক্যাপিটাল এন যদি দিই, ক্যাপিটাল এন মিলিমিটার স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? অর্ধেকের কম ক্ষেত্রফলকে যদি তুমি এখানটায় n1 ধরো, তাহলে এটা কত আসবে? n1 মিলিমিটার স্কোয়ার। এটাকে যদি ধরো 11টিটাকে যদি n2 ধরো, সংখ্যাটাকে যদি n2 ধরো, n2 সংখ্যক, তখন আসবে এখানটায় n2 মিলিমিটার স্কোয়ার। তার মানে সম্পূর্ণ বর্গক্ষেত্রটা কত আসছে? n প্লাস n1 প্লাস n2 বাই 2, তাহলে এত মিলিমিটার স্কোয়ার। এইভাবে আমরা সংখ্যা না ধরেও আলফাবেটিক্যালি সংখ্যা নাম্বার ধরে আমরা কিন্তু ক্ষেত্রফল বসাতে পারি। তাহলে প্রথম কোশ্চেনটা আমরা কভার করেছি। সেকেন্ড কোশ্চেন হচ্ছে কি মাপনী চোঙ। তো মাপনী চোঙ হচ্ছে একটা পরিমাপক যন্ত্র, একটা আয়তন পরিমাপক যন্ত্র। তো এই মাপনী চোঙে আমরা কি করতে পারি? যে কোনো তরল পদার্থের আয়তন পরিমাপ করে থাকি। এটা একটা যন্ত্র। তো যন্ত্রটা
আমি পাশে চিত্রটা দেখিয়ে দিচ্ছি, তো দেখে নাও যে এতে অংশাঙ্কিত করা থাকে, তোমরা গুগল থেকে দেখতে পারো। তাও আমি একটু লক্ষ্য করে দিচ্ছি যে মাপনী চোঙটা এইরকমই দেখতে হয়ে থাকে। তো এটাকে আমাকে একটু রাফ করতে দাও, আমি তাও দেখিয়ে দিচ্ছি। মাপনী চোঙ এইরকম দেখতে হয়ে থাকে, এরকম একটা চোঙাকার একটা বিশাল একটা নল, তাহলে এই নলের এরকম নিচের দিকে জিরো দাগ থাকে। আরে জল আমি তরল পদার্থ যদি ফেলি তাহলে সব থেকে নিচে অংশে তো তরলটা জমা হয় না, তারপরে ধীরে ধীরে তরলের লেভেল বাড়তে থাকে। তো ধীরে ধীরে আমি এখানে 10 মিলিলিটার, 20 মিলিলিটার, 30 মিলিলিটার এমনি করে কি তো করা থাকে, অংশাঙ্কিত করা থাকে। তো এদের মাঝখানে ছোট 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 দাগ দেওয়া থাকে, প্রত্যেকটা 1 মিলিমিটারের অন্তর, 1 মিলিমিটার ঘর এরকম করে দাগ কাটা থাকে। তো মাপনী চোঙ এইরকমই দেখতে হয়ে থাকে। হয়েছে, এটা হচ্ছে কি আয়তন পরিমাপক একটা যন্ত্র। তাহলে মাপনী চোঙ হলো তরলের আয়তন পরিমাপক, কি লিখবো, যন্ত্র। ক্লিয়ার। সেকেন্ড কোশ্চেন হচ্ছে মাপনী চোঙের সাহায্যে কিভাবে একটা কঠিন বস্তুর আয়তন পরিমাপ করবে। তো একটা মাপনী চোঙ আমাকে এরকম একটা দিয়েছে, সাপোজ একটা মাপনী চোঙ আমাকে দিয়েছে এই, ক্লিয়ার। তো এই মাপনী চোঙে অংশাঙ্কিত করা আছে এরকম, ক্লিয়ার। এই মাপনী চোঙে কি করলে একটা কঠিন বস্তুর আমি আয়তন কিভাবে পরিমাপ করব। ফার্স্টে আমি এই মাপনী চোঙে কিছু পরিমাণ তরল পদার্থ নিয়ে নেব। মানলাম যে ওই তরল পদার্থটা নিলাম, ওই তরল পদার্থটা 20 ml পর্যন্ত দাগ দেওয়া আছে। তাহলে প্রথমে কি করব না, প্রথমে মাপনী চোঙে কিছু পরিমাণ তরল নিয়ে তার পরিমাপ সংগ্রহ করা হয়। তাহলে কিছু পরিমাণ তরল নিলাম, তাহলে তরল নিয়ে তার পরিমাপ আমি পেলাম কত না 20 ml। তো 20 ml-টাকে আমি আলফাবেটিক্যালি লিখছি, ধরো সাপোজ V1, 20 ml-টাকে সাপোজ আমি লিখলাম V1। ক্লিয়ার। এবারে কি করব, একটা কঠিন বস্তুকে এর মধ্যে আমি আস্তে করে ফেলবো। তো একটা কঠিন বস্তু সাপোজ আমি একটা বল নিলাম, ক্ষুদ্র একটা বল। তাহলে এই বলটাকে আমি কি করব, একটা সুতোর সাহায্যে বাঁধবো। এই বলটাকে একটা সুতোয় কি করব, বাঁধবো। বুঝা গেছে। এই সুতোটাতে আগে কি করব, যাতে সুতোটাকে আগে ভেসলিন দিয়ে, আমরা ওই সুতোটার উপরে ভেসলিন দিয়ে দেবো, বা নাইলনের যদি সুতো নিই তাহলে আরো ভালো হয়, ভেসলিন চাপাতে হয় না। তো একটা নগণ্য ভর বিশিষ্ট একটা সুতো নিলাম, ওই সুতো দিয়ে কি করব, ধীরে ধীরে এই মাপনী চোঙের মধ্যে ফেলবো। কেন ধীরে ধীরে ফেলার কারণ কি না, ঝপ করে যদি ফেলে দিলে জল তো উপচে পড়তে পারে, ছিটকে পড়তে পারে, তাহলে জলের পরিমাপের কিছুটা হলেও ত্রুটি আসবে। তো ধীরে ধীরে ফেলতে হবে। তো ধীরে ধীরে ফেললাম। তো ধীরে ধীরে যখনই ফেলবো তখনই আমি কি দেখবো, ধীরে ধীরে ফেললে বস্তুটা কি করবে, তার সম আয়তনের তরল অপসারিত করবে। তাহলে আগে ছিল তো এইখানটায়, এখন কি করবো, বস্তুটা তার সম আয়তন তরল অপসারিত করলো। তাহলে তরলটা যখন অপসারিত করলো তখন আমি ধরলাম তরলটা এই জায়গাটায় উঠে এসছে, তরলটা এই জায়গাটায় উঠে এলো। তাহলে এই জায়গাটায় যখন উঠে এলো তখন এই জায়গার পরিমাপটা আমি নিলাম। তাহলে বস্তুকে, সেখানে আমি কি করব না, বস্তুকে তরলে নিমজ্জিত করার পর, নিমজ্জিত করার পর তরলের আয়তনের পাঠ সংগ্রহ করা হয়। তাহলে নিমজ্জিত করার পর তরলটা কতটুকু আয়তনের পাঠ এখন দিচ্ছে সেই পাঠটা সংগ্রহ করলাম, সাপোজ ধরো V2। ক্লিয়ার। তাহলে এবারে কি করব না, বস্তুটার আয়তন চাই। তাহলে বস্তুটার আয়তন কত হবে না, আগে তরল এইটুকু ছিল, এতটুকু, আগে তরল কতটুকু ছিল, এতটুকু ছিল। এখন বস্তুটাকে ডুবাতে এতটুকু হয়েছে। তাহলে এখনকার আয়তন থেকে আগেকার আয়তন যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এই আয়তনটা পেয়ে যাব। তাহলে এই আয়তনটাই হচ্ছে কি, যে পরিমাণ তরলটা অপসারিত হলো সেই আয়তনটাই হবে কি বস্তুর আয়তন। কেন না, বস্তু হচ্ছে একটা কঠিন বস্তু,
সে কি করবে, যখনই তরলের মধ্যে প্রবেশ করবে তার সমায়তনে তরলকে কি করবে, অপসারিত করবে। তাহলে বস্তুর আয়তন আমি কি করে পাবো, না বস্তুর আয়তন সমান কি হবে, V2 মাইনাস V1। বর্তমানে যে আয়তন পেয়েছি আগেকার আয়তন থেকে বাদ দিয়ে দেবো, বর্তমান আয়তনটা থেকে আগেকার আয়তনটা কি করব, বাদ দিয়ে দেবো, দিলে যে আয়তনটা পড়ে থাকবে সেটাই হচ্ছে বস্তুর আয়তন। এবারে মাপনীচঙ্গ তুলা যন্ত্রের সাহায্যে কোনো অদ্রবীভূত কঠিন বস্তুর আয়তন নির্ণয় করো। তাহলে এটা ছিল একটা কি, অদ্রবীভূত। দেখা, এবার আমরা 3 নম্বর কোশ্চেনে চলে এসেছি। অদ্রবীভূত একটা কঠিন বস্তুর আয়তন তো আমরা নির্ণয় করে ফেললাম, কত হলো, V2 মাইনাস V1 cc। ক্লিয়ার? এবারে বলেছে দেখো যে ভর কিভাবে নির্ণয় করব, না এই কঠিন বস্তুটার ভর আমরা নির্ণয় করব কিভাবে, না তুলা যন্ত্রের সাহায্যে। না একটা তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর এক সাইডে বস্তু রাখলাম, আরেক সাইডে বাটখারা চাপাতে থাকলাম। তাহলে বস্তু যখনই দেখবো যে তুলাদণ্ডটা অনুভূমিকের সাথে সমান্তরাল হয়ে গেছে এবং তার সাথে সাথে লক্ষ্য করবো যে সূচকের কাঁটাটা 0 দাগের কাছে এসে রয়েছে, তখনই আমরা বুঝতে পারবো যে বাম তুলাপাত্র এবং ডান তুলাপাত্রের ভর সমান হয়ে গেছে। তো যে পরিমাণ বাটখারা আমি চাপিয়েছি সেটাই হচ্ছে বস্তুর ভর। তো বাটখারা গুলোকে সংগ্রহ করে বাটখারা গুলোর ভর কত হয়েছে সেটাকে আগে পরিমাপ কাউন্ট করে নিলাম। কাউন্ট করে নিতে আমি পেলাম ধরো যে m গ্রাম। ক্লিয়ার? তাহলে তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর আমরা পেয়ে গেলাম। এরপর হচ্ছে ঘনত্ব। তো ঘনত্ব আমরা কিভাবে নির্ণয় করব, ঘনত্ব নির্ণয়ের দুটো ফর্মুলা, ঘনত্ব নির্ণয়ের জন্য দুটো অ্যাক্সেসরিজের প্রয়োজন। ঘনত্ব সমান কি হয়ে থাকে, না ভর বাই আয়তন। তাহলে ঘনত্ব, কোনো বস্তুর যদি ঘনত্ব বার করতে হয় তার ভর জানতে হবে আর আয়তন জানতে হবে। তো ভর জানার জন্য তুলা যন্ত্র রয়েছে যে আমাকে পরিমাপ করে দিয়েছে m গ্রাম, আর আয়তন পরিমাপ করার জন্য মাপনীচঙ্গ রয়েছে। সেই কঠিন বস্তুটার আয়তন কিভাবে পরিমাপ করলাম, না প্রথমে তরল নিলাম, সেই তরলের আয়তন নিয়ে নিলাম, এবার বস্তুটাকে ডোবালাম, বস্তুটা তার সমায়তনে তরল অপসারিত করেছে, তাহলে বর্তমান যে আয়তনটা পেয়েছি পূর্বের আয়তন থেকে বাদ দিয়ে দেবো, V2 মাইনাস V1 করে দিলাম। তো বস্তুটার আয়তন আমি পেয়ে গেলাম V2 মাইনাস V1 এত সিসি বা সেন্টিমিটার কিউব। তাহলে m বাই V2 মাইনাস V1, সুন্দর করে যদি এইভাবে লেখা হয় m বাই V2 মাইনাস V1 এত গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাহলে বস্তুটার ঘনত্ব বেরিয়ে গেল। ক্লিয়ার হয়েছে? তো দেখো মাপনীচকের সাহায্যে একটা কঠিন বস্তুর আমরা আয়তন ফার্স্টে বার করে নিয়েছি। তো সেই কোশ্চেনটাকে একটু এক্সটেন্ড করে দিয়েছি যে ঘনত্ব কিভাবে নির্ণয় করব। কোশ্চেনটাকে নিয়েছি, আয়তন ফার্স্টে বার করেছি, ভর বার করলাম, ঘনত্ব বার করা দেখে নিলাম। নেক্সট আছে মাপনীচক ও তুলা যন্ত্রের সাহায্যে হালকা বস্তু অর্থাৎ সোল, মানে হচ্ছে থার্মোকল। সোল দেখেছি, সোল আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করে থাকি সোল। তো সোল বা থার্মোকলের আয়তন নির্ণয় করব, ভর নির্ণয় করব, ঘনত্ব নির্ণয় করব। প্রসেস তো একই, কিন্তু সোল তো তরলেই তো নিমজ্জিত হয় না। তাহলে সোলটাকে কিভাবে আমরা, সোলের আমরা আয়তন কিভাবে বার করব। তো দেখো এইবারে দেখো, তো সোলের আয়তন নির্ণয় করার জন্য একটু তোমাকে বুদ্ধি খাটিয়ে দিতে হবে। কি বুদ্ধি খাটাবো, সোলের আয়তন নির্ণয় করব। প্রসেস তো একই, কিন্তু আয়তনটা কিভাবে নির্ণয় করব সেটা হচ্ছে কথা। সোলের আয়তন, তো লাস্টে আরেকটা কোশ্চেন নেব ভাবছি যে 1 ফোঁটা জলের আয়তন আমরা কিভাবে বার করব। ফার্স্টে আমরা 5 নম্বর কোশ্চেনটাকে কভার করি। যে সোল আমরা দেখেছি এরকম সোল হয়ে থাকে, লম্বা সোল, বুঝে গেছে? তো আমি খুব বড় নিচ্ছি না, আমি একটা ছোট্ট একটা সোল নিচ্ছি, তাহলে এই যে সোলটা রয়েছে, তাহলে এই সোলের ভর পরিমাপ করব ফার্স্টে। তো তুলা যন্ত্রের সাহায্যে সোলের ভর সমান, আমি তুলা যন্ত্রের সাহায্যে সোলের ভর আমি যে কাউন্ট করলাম, আমি ধরলাম সোলের ভর কত পেয়েছি, স্মল m গ্রাম। তুলা যন্ত্রের সাহায্যে আমরা ইজিলি বার করলাম। এই সোলটার আয়তন কিভাবে বার করব, এটা একটা অসম আকৃতির সোল। তো আমাদের কাছে এই মাপনীচক রয়েছে, তো মাপনীচক আমাদের কাছে সেই মাপনীচক রয়েছে। তো মাপনীচকে ফার্স্টে আমি কি করলাম, কিছু পরিমাণ তরল নিয়ে নিলাম। মাপনীচকে ফার্স্টে আমি কি করলাম, কিছু পরিমাণ তরল নিয়ে নিলাম। ক্লিয়ার? ব্যাস, তো তরল নেওয়া হয়ে গেছে। এবারে
ওই মাপনী তাহলে ফার্স্ট টাইম কি করলাম না তরলের পাটটা দেখে নিলাম যে তরলটা কতটুকু হাইট উঠে আছে, তরলের পাট সমান আমি দেখে নিলাম ধরো ভি সিসি, তাহলে এই পরিমাণ পাটটা দেখাচ্ছে। এবারে আমি কি করব না একটা কঠিন বস্তু নিলাম, ধরো আমাদের কাছে এই কঠিন বস্তুটা রয়েছে, এই কঠিন বস্তু, তাহলে এই কঠিন বস্তুটা কি না এই কঠিন বস্তুটা হচ্ছে অদ্রবীভূত, অদ্রবীভূত কঠিন বস্তু, কঠিন বস্তু নিয়েছি। আরেকটা কি নিয়েছি, একটা সুতো নিয়েছি, ধরো এটা এই সুতোটা হচ্ছে নাইলনের সুতো। তো নাইলনের সুতো কেন, নাইলনের সুতো নিয়েছি, হয়েছে। তো নাইলনের সুতো আমি কেন নিয়েছি তাও আমি ধীরে ধীরে বলছি। আর আমার কাছে সোল আছে, আমার কাছে আর কি আছে, সোল আছে। এবারে কি করলাম, এই সোলটার সাথে এই সোলটার সাথে এই নাইলনের সুতোটাকে আগে বাঁধলাম, ক্লিয়ার। সোলটার সাথে, এটা হচ্ছে কি আমাদের সোল, এই সোলটার সাথে নাইলনের সুতোটাকে বাঁধলাম, বাঁধার পর সুতোর আরেকটা প্রান্তে এই কঠিন বস্তুটাকে বাঁধলাম। কেন বাঁধলাম, কারণ সোলটাকে যদি আমি এর মধ্যে যদি ডুবিয়ে দিই মাপুনি চোঙটার মধ্যে, তাহলে সোলটা তো তরলের উপরে ভেসে উঠবে, তাহলে আয়তনটা পরিমাপ করবো কি করে, সোলটাকে আমাকে ডোবাতে হবে। তো ডোবাতে গেলে সোলটার সাথে একটা কঠিন পদার্থকে আমাকে কি করতে হবে, বাঁধতে হবে। তাহলে বাঁধলে গিয়ে ওই কঠিন পদার্থ জলের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, দিলে ওই সুতোর দ্বারা সোলটাও কি হবে, ওই তরলের মধ্যে নিমজ্জিত হবে। তাহলে এবারে আমি কি করলাম, ধীরে ধীরে কঠিন পদার্থটাকে আগে ডোবালাম। তো ডোবাতে কি দেখবো, ডোবাতে আমি এরকমই দেখলাম যে কঠিন পদার্থটা ফার্স্টে ডুবে গেল। তো ডুবে যেতে কি হলো, আচ্ছা তরলটা আমি আরেকটু উঁচু করে নিই, একটু বেশি পরিমাণে আমি একটু ছবিতে দেখাই, দিলে গিয়ে সুবিধা হবে সবকিছু বোঝাতে, সবকিছু। তাহলে এইখানটা আমি কি দেখছি, এটা হচ্ছে আমাদের ভিসিসি, তরলটা এইখানটা আছে ভিসিসি। এবারে কি হচ্ছে, ওই কঠিন পদার্থটা ডুবে গেছে ফার্স্টে, তাহলে কঠিন পদার্থের সাথে সুতোটা বাঁধা আছে। তো সুতোটা কি করবে, ওই সুতো কঠিন পদার্থটা যখন ডুবে যাবে তখন সুতোর দ্বারা সোলটাও কি হবে, ওই তরলের মধ্যে নিমজ্জিত হবে, সোলটাও ওই তরলের মধ্যে কি হবে, নিমজ্জিত হবে। তাহলে এখন তরলের মধ্যে কে কে নিমজ্জিত আছে, কঠিন পদার্থ, সোল, সুতো নগণ্য ভর বিশিষ্ট নগণ্য আয়তনের একটা সুতো। তো সুতোর আয়তনটা আমরা উপেক্ষা করতে পারি, নাহলে নিলেও নিতে পারো, কোনো আপত্তি নেই। তো এবারে তিনটা জিনিসকে যখন আমি ডুবিয়ে দিয়েছি তখন এই তিনটা জিনিসের দ্বারা কে কে, সোল, সুতো আর বস্তুর দ্বারা বস্তু কি করবে না তরল অপসারিত করবে। তা তরল যখন অপসারিত করবে তরলটা কিছুটা উপচে উঠবে, তাহলে উপচে উঠলে আমি মানলাম যে তরলটা বর্তমানে এতটুকু পর্যন্ত উপচে উঠেছে। তাহলে বর্তমানে যে আয়তনটা আমি পাচ্ছি সেটা হচ্ছে ভি ওয়ান। তাহলে এই ভি ওয়ান আয়তনটা, এই ভি ওয়ান আয়তনটার মধ্যে কে কে আছে, এক তরল নিজে আছে, তরলের আয়তন রয়েছে, প্লাস কঠিন পদার্থের আয়তন রয়েছে, কঠিন পদার্থের আয়তন আয়তন রয়েছে, প্লাস সুতো যদি তুমি নিতে চাও সুতোর আয়তন রয়েছে, আর কার আয়তন রয়েছে না সোলের আয়তন রয়েছে, সোলের আয়তন রয়েছে। তাহলে এই ভি ওয়ানটা হচ্ছে কি না তরলের নিজস্ব আয়তন, কঠিন পদার্থের আয়তন, সুতোর আয়তন, সোলের আয়তন। তো তিনটা আয়তন নিয়ে আমি কি পেয়েছি, ভি ওয়ান। তো আমার দরকার কার, শুধুমাত্র সোলের আয়তন দরকার। আচ্ছা এবারে কি করলাম, এই কঠিন পদার্থ সহ সোলটাকে বাইরে বার করলাম। তো বাইরে বার করলে তরলটা আবার ভিসিসিতে এসে পৌঁছালো, ক্লিয়ার হয়েছে। এবারে আমি কি করলাম না এই কঠিন পদার্থটা থেকে সোলটাকে আমি কি করলাম, খুলে দিলাম। খুলে দেওয়ার পর আমি কি করলাম, খুলে দিতে কি হবে না খুলে দিতে শুধুমাত্র কঠিন পদার্থ আর সোলটা কি হবে, তরলে নিমজ্জিত হবে। তখন আয়তনটা এতটুকু উঠবে, কারণ সোলটা এখন আর নেই, ডেফিনেটলি তার থেকে কম হাইট, কম তরল অপসারিত করবে। আমি ধরে নিলাম কত না ভি টু। তাহলে এই ভি টু আয়তনের মধ্যে কে কে আছে না তরলের আয়তন রয়েছে ফার্স্ট, এই ভি টু আয়তনের মধ্যে কে আছে, তরলের আয়তন রয়েছে, প্লাস কঠিন পদার্থের আয়তন রয়েছে, প্লাস সুতোর আয়তন রয়েছে, সুতোর আয়তন রয়েছে। তাহলে এই তিনটে আয়তন রয়েছে, তরলের নিজস্ব আয়তন রয়েছে। তাহলে এইটুকু পর্যন্ত যে আমরা আয়তনটা পরিলক্ষিত করব, সেখানে তরলের আয়তন রয়েছে,
কঠিন পদার্থের আয়তন রয়েছে, সুতোর আয়তন রয়েছে। তাহলে এই তিনটে আয়তনের মান হচ্ছে কত? V2। তাহলে আমার কার দরকার? শুধুমাত্র ষোলের আয়তন। তাহলে এইখান থেকে আমি কি বুঝতে পারছি যে ষোলের আয়তন যদি আমাকে বার করতে হয়, একটু এদিক থেকে লিখি, যে ষোলের আয়তন যদি বার করতে হয় তাহলে কি করব? শুধু ষোলটাকে আমি লেফট সাইডে রাখবো, বাকিগুলো আমি কি করব? রাইট সাইডে নিয়ে চলে আসবো। তাহলে ষোলের আয়তন সমান কি হবে? V1 মাইনাস তরলের আয়তন, কঠিন পদার্থের আয়তন আর সুতোর আয়তন, তিনটাকে কি করতে হবে? বাদ দিতে হবে। মাইনাস কি করলাম? তরলের আয়তনটাকে এপাশে নিচ্ছি, মাইনাস তরলের আয়তন, কঠিন পদার্থের আয়তনটাকে এপাশে নিলাম, মাইনাস কঠিন পদার্থের আয়তন, মাইনাস সুতোর আয়তনটাকে এপাশে নিচ্ছি, মাইনাস কি লিখবো? সুতোর আয়তন। ক্লিয়ার? আচ্ছা, তো V1টা রেখে মাইনাসটাকে যদি আমি তিনটা থেকে কমন নিই তাহলে কি যায়? এগুলো প্লাস হয়ে যায়। তাহলে তরলের আয়তন প্লাস কঠিন পদার্থের আয়তন প্লাস সুতোর আয়তন, এই তিনটা নিয়ে কত? V2। তাহলে V1 মাইনাস V2। তাই তো বলছি যে এতটুকু আয়তন ছিল তরলের আয়তন, কঠিন পদার্থের আয়তন, সুতোর আয়তন, ষোলের আয়তন। এতটুকু হচ্ছে কি? তরলের আয়তন, কঠিন পদার্থের আয়তন, সুতোর আয়তন। তাহলে এইখান থেকে এইটুকু যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এই অংশটা হচ্ছে কি? ষোলের আয়তন। তাহলে V1 থেকে V2টাকে যদি আমি বাদ দিয়ে দিই, V1 থেকে V2টাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে ষোলের আয়তন পেয়ে যাচ্ছি। তাহলে ষোলের আয়তন আমি পেয়ে গেলাম। ষোলের ভর আমি তুলা যন্ত্র থেকে পেয়ে গেছি, ষোলের আয়তন আমি পেয়ে গেলাম V1 মাইনাস V2 এত সেন্টিমিটার কিউব। ক্লিয়ার? তাহলে মাপনী চোঙের সাহায্যে তুলা যন্ত্রের সাহায্যে হালকা বস্তু, উদাহরণস্বরূপ শোল, তার আয়তনও পরিমাপ করতে পারলাম, ভরও পরিমাপ করতে পারলাম। ঘনত্ব কিভাবে করব? না, আয়তন আর ভর যখন পেয়ে গেছি, ঘনত্ব কাকে কাকে নিয়ে চলে? ভর বাই আয়তন, একে নিয়ে চলে ঘনত্ব। তাহলে ভর হচ্ছে কত? m গ্রাম, আয়তন হচ্ছে কত? V1 মাইনাস V2 এত কি? সেন্টিমিটার কিউব। দ্যাট মিনস একে সুন্দর করে লিখলে m বাই V1 মাইনাস V2 গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়ে গেল। তাহলে একটা হালকা বস্তুর আমরা ঘনত্ব নির্ণয় করতে শিখে গেলাম। ক্লিয়ার হয়েছে? কিভাবে আমি আরেকবার বলে দিই। দেখো, প্রথমে সোলটার ভর নির্ণয় করলাম তুলা পাত্রের সাহায্যে। সেকেন্ড আমরা কি করলাম? সোলটার আমি আয়তন পরিমাপ করতে চাই। তো আয়তন পরিমাপ করতে গেলে আমাকে প্রথমে আগে ওই মাপনী চোঙের মধ্যে কিছু পরিমাণ তরল নিতে হবে। তো কিছু পরিমাণ তরল নিলাম, যে তরলের আয়তন আমি কত লিখে নিলাম? না, VCC। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি কি করলাম? না, একটা সোলটাকে কি করেছি? না, একটা কঠিন পদার্থের সাথে একটা সুতোকে বেঁধে, সোলটাকে বেঁধে আমি মাপনী চোঙের মধ্যে ডুবিয়েছি। কঠিন পদার্থ সুতো নেওয়ার কারণ হচ্ছে না, সোল তো তরলের থেকে হালকা, তরলের মধ্যে তো ডুববে না, নিমজ্জিত হবে না। তাহলে নিমজ্জিত করতে গেলে একটা কঠিন পদার্থের হেল্প নিতে হবে। ওই কঠিন পদার্থের সাথে সোলটাকে বাঁধতে গেলে একটা সুতোর প্রয়োজন, যার দ্বারা আমি কিন্তু নিমজ্জিত করতে পারবো। তো কঠিন পদার্থ, সোল আর সুতোকে নিয়ে আমি কি করলাম? মাপনী চোঙের মধ্যে যে রাখা তরলটা রয়েছে ওই তরলের মধ্যে নিমজ্জিত করলাম। তো নিমজ্জিত করতে আয়তন প্রদর্শন করলো V1, নিমজ্জিত করতে আয়তন প্রদর্শন করলো V1। তাহলে এই পরিমাণ আয়তনের মধ্যে তরলের নিজস্ব আয়তন রয়েছে, কঠিন পদার্থের আয়তন রয়েছে, সুতোর আয়তন রয়েছে, সোলের আয়তন রয়েছে। তাহলে আমার দরকার কার? সোলের আয়তন। তাহলে সোলের আয়তন যদি আমাকে দরকার হয় তাহলে এই সম্পূর্ণ আয়তনটা থেকে, এই V1 থেকে তরলের আয়তন, কঠিন পদার্থের আয়তন, সুতোর আয়তন বাদ দিয়ে দিতে হবে, কারণ এই চারটাকে নিয়ে V1। তাহলে এই তিনটার আয়তন যদি আমি বাদ দিয়ে দিই তাহলে সোলের আয়তনটা পড়ে থাকে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই তিনটার আয়তন, তরলের আয়তন, কঠিন পদার্থের আয়তন, সুতোর আয়তন, তাহলে কত? না, V2। কিভাবে পেলাম? না, এবারে বাইরে বার করলাম, বাইরে বার করার পর সোলটাকে খুলে দিলাম, খালি কঠিন পদার্থ সুতোটাকে আমি কি করলাম? তরলের মধ্যে প্রবেশ করাতে কতটা আয়তন প্রদর্শন করলো? না, V2 এই পরিমাণ। ডেফিনেটলি এখন সোল নেই, তাহলে আয়তন আগের তুলনায় হ্রাস পাবে। তাহলে যে পরিমাণ হ্রাস পেল, তার মানে পূর্বের আয়তনের তুলনায় বর্তমান আয়তন, পূর্বের আয়তন V1, বর্তমান আয়তন V2। তাহলে V1 থেকে V2 আমি কি করবো? বাদ দিয়ে দেবো। যেটা পাবো সেটা হচ্ছে সোলের আয়তন। হয়তো কেউ হয়তো আগে এটা করতে পারে, পরে এটা করতে পারে, যেটা খুশি। তো তরলের আয়তন, কঠিন পদার্থের আয়তন, সুতোর আয়তন নিয়ে আমি কত পেয়েছি? V2। তাহলে পূর্বের আয়তনের থেকে আমি কি করলাম? বাদ দিয়ে দিলাম। আরে, সোলের আয়তন যদি আমাকে বাদ দিতে হয় তাহলে এটা এগুলোকে সব এই পাশে নিয়ে আসতে হবে। তাহলে V1 মাইনাস তরলের আয়তন মাইনাস কঠিন পদার্থের মাইনাস, আরে এগুলোকে তুমি
যদি সমীকরণের আকারে যদি দেখো তাহলে এগুলোকে এই পাশে নিয়ে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে সেটাই আমি করেছি। এবারে মাইনাসটাকে যদি আমি কমন নিই, ব্র্যাকেটের মধ্যে যদি কমন নিয়ে নিই, ব্র্যাকেটের মধ্যে যদি রাখতে চাই, তাহলে এগুলো সব কি হয়ে গেল, যোগ হয়ে গেল। তাহলে এই তিনটার যোগফল তো ভি টু, লিখে দিলাম ভি টু। তাহলে এত সেন্টিমিটার কিউব ঘনত্ব ভর বাই আয়তন এম বাই ভি ওয়ান মাইনাস ভি টু এত সেন্টিমিটার কিউব। ক্লিয়ার হয়ে গেল, বোঝা গেছে। এরপর আমি যেটা বলছিলাম যে একটা মাপনী চোখের সাহায্যে কিভাবে এক ফোঁটা জলের আয়তন তুমি নির্ণয় করবে। দেখো এক ফোঁটা জল যদি আমি মাপনী চোখে ঢালি, তাহলে মাপনী চোখের লেভেলের কোনো পরিবর্তন হবে না। হবে কি, এক ফোঁটা জলের আর কতটুকু আয়তন, মাপনী চোখের একটা কোণায় গিয়ে পড়ে থাকবে। তাহলে তোমাকে কি করতে হবে, মাপনী চোখের মধ্যে কয়েক ফোঁটা ড্রপারের সাহায্যে কয়েক ফোঁটা জল তোমাকে ফেলতে হবে। আমি মানলাম যে মাপনী চোখের সাহায্যে আমি, দেখো কোশ্চেনটা হচ্ছে এটা, যদি কোশ্চেন যদি করি তাহলে এরকম কোশ্চেন হচ্ছে এটা, যে মাপনী চোখের সাহায্যে এক ফোঁটা জলের আয়তন কিভাবে নির্ণয় করবে। তাহলে যেটাই বলছিলাম যে এক ফোঁটা জল তো মাপনী চোখে আমি মানে পরিমাপই করতে পারবো না, তাহলে আমাকে কি করতে হবে, মাপনী চোখে আমি কি করলাম, কয়েক ফোঁটা জল আমি ফেললাম। তো কয়েক ফোঁটা জল ফেললে কি হবে, মাপনী চোখে কয়েক ফোঁটা জল তো কিছুটা আয়তন দখল করবে। যে আয়তনটা দখল করলো সেটা আমি ধরলাম যে ভিসিসি আয়তন দখল করলো। তাহলে ক ফোঁটা ফেলেছি, মনে করি ক ফোঁটা ফেলেছি না, 500 ফোঁটা জল ফেলেছি। তাহলে মনে করি জলের ফোঁটার সংখ্যা কটা ফেলেছি না 500, সেটা আমি ধরলাম এন সংখ্যক, নিউমেরিক্যালি ধরলাম 500 ফোঁটা। আরে যদি আমি এটা যদি আমি ভাষায় ধরতাম, ধরো 10 সিসি উঠেছে, ক ফোঁটা ফেলেছি না 500টি ফোঁটা ফেলেছি। তাহলে 10 সিসি কে 500 দিয়ে আমরা কি করব, ভাগ করব। আরে এইভাবে তো আমরা ইউনিটি ম্যাট্রিক্স করি, যে 500 ফোঁটা 10 সিসি আয়তন দখল করে, একটা ফোঁটা 10/500 সিসি আয়তন দখল করে, এরকমই। তাহলে তাহলে 500, তাহলে এন সংখ্যক ফোঁটা ভিসিসি আয়তন দখল করেছে। তাহলে এন সংখ্যক ফোঁটা কত না ভিসিসি আয়তন দখল করে। তাহলে একটি ফোঁটা কত আয়তন দখল করবে, এটা ভি বাই এন সিসি। তাহলে এই পরিমাণ আয়তন দখল করবে। ক্লিয়ার। তাহলে মাপনী চোখের সাহায্যে আমরা একটা ফোঁটা জলের আয়তনও পরিমাপ করতে সক্ষম হব। ক্লিয়ার। তো আজকের মতো লেকচার নাম্বার 5 এতটুকুই পর্যন্ত থাকলো। তোমরা ধীরে ধীরে লেকচারটাকে গ্রহণ করো এবং সম্পূর্ণ বইটাকে সহজ থেকে সহজতর করে নিও। তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড ইভিনিং।